আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানিয়া। বিনিয়োগকারীদের সময়ে সমর্থন ও নীতিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিনিয়োগের জন্য শক্তিশালী আইনি সহায়তা, সহজ কর ব্যবস্থা প্রণয়ন সহ অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীতে এফডিআই কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজন করে এফডিআই কনফারেন্স 2026। এতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন শুরুর আগে প্রধানমন্ত্রী ইনভেস্টর্স এক্সপো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তারেক রহমান বলেন, বিনিয়োগকারীদের জন্য আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করা হয়েছে, সব ধরনের সুরক্ষা জোরদার করা হয়েছে জানিয়ে তাদেরকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নতুন ও দূরদর্শী বিএনপি সরকার চায় যেন আপনাদের কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার প্রসার ঘটায়। আপনারা স্থানীয় উদ্যোক্তা হন কিংবা বিদেশি বিনিয়োগকারী, যখনই আপনারা বাংলাদেশে বিনিয়োগ করবেন তখন আমাদের সরকারও আমাদের সময়, সহায়তা ও নীতিমালার মাধ্যমে আপনাদের পাশে দাঁড়াবে। এটি এমন একটি প্রতিশ্রুতি যা আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। শুধু বিনিয়োগ নয়, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশীদার হওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদের নির্বাচনী ইস্তেহারে অর্থনৈতিক রূপান্তরের একটি সুস্পষ্ট রূপরেখা তুলে ধরা হয়েছে। আমরা আপনাদের কেবল বাংলাদেশে বিনিয়োগ করতেই আমন্ত্রণ জানাচ্ছি না, বরং এই লক্ষ্য বাস্তবায়নের অংশীদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের আইনি ও নীতিগত কাঠামো আধুনিক করছি, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করছি, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া উন্নত করছি, কর ও ভ্যাট প্রশাসন সহজ করছি এবং মুনাফা প্রত্যাবর্তনের প্রক্রিয়াকে আরো সহজতর করছি। বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা সহ সরকারি প্রক্রিয়া সহজ করার উদ্যোগেরও কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হত্যা মামলার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ এজলাসে তোলা হলে এই আদেশ দেন আদালত। এর আগে সকালে সেনাবাহিনীর গাড়িতে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। গত মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। জুলাই মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার যোগসাজশ রয়েছে এবং তার কাছ থেকে আওয়ামী শাসনামলে সংঘটিত গুম খুনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে জানান চিফ প্রসিকিউটর। মানব সেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ডাক্তারদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় চিকিৎসা সেবার মানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। অঙ্কন চৌধুরী রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। গত 17 বছরে অনিয়ম ও লুটপাটের শিকার হলি ফ্যামিলি হাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চান সংশ্লিষ্টরা। এই হাসপাতাল একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল হওয়া সম্ভব, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের অবস্থা বেশ খারাপ, আমরা উন্নতি করতে পারি নাই। এখানে আজকে হাসপাতালের অবয়বের কোনো পরিবর্তন হয় নাই, এত বছর পরেও কোনো পরিবর্তন নাই, স্ট্রাকচারালি কোনো পরিবর্তন নাই, ভিতরের অবস্থা তো আরো খারাপ। দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগামী দিনের বাংলাদেশ আমরা অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করব। আমাদের যা দায়িত্ব, সেই দায়িত্ব ইনশাআল্লাহ আমরা 100% পালন করার চেষ্টা করব। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, শুধু চিকিৎসা ক্ষেত্রেই নয়, দেশের প্রতিটি ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, গ্রামাঞ্চলের মানুষ এখনো পরিপূর্ণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আমাদের দেশে গ্রামাঞ্চলে
চিকিৎসকের অভাবে গ্রামবাসীরা সঠিক সময়ে চিকিৎসা থেকে বঞ্চিত হন। কিন্তু দেশবাসীকে সেবার লক্ষ্য নিয়ে এগিয়ে গেলে নিশ্চয়ই এই সমস্যারও সমাধান আছে। আগামীর বাংলাদেশে যেন কোনো রোগাক্রান্ত গ্রামবাসী চিকিৎসার অভাবে প্রাণ না হারায়। পরে শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। তিনি অসাধারণ একটি আবৃত্তি করেছেন। অঙ্কন চৌধুরী, RTV, ঢাকা। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাবের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্লেষকরা। শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ও বিপক্ষে রয়েছে মত। একইভাবে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আইন করে সশস্ত্র বাহিনীকে যুক্ত না করে শুধু ঝুঁকিপূর্ণ এলাকায় 3 বাহিনীকে রাখার বিধানের পক্ষে মত দিয়েছেন তারা। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। স্থানীয় সরকার আইন ও বিধিমালায় একগুচ্ছ সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। গত মঙ্গলবার কমিশনের 12তম সভায় এসব সিদ্ধান্ত হয়। যে বিষয়গুলো পরিবর্তন এনেছে ইসি সেগুলো হলো স্থানীয় সরকার আইনে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, দ্বৈত নাগরিক থাকা প্রার্থীকে অযোগ্য ঘোষণা, ঋণ খেলাপি জামিনদার, বিল খেলাপি ও বিল খেলাপি প্রতিষ্ঠানের কর্ণধার এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের সুযোগ না রাখাকে কেউ কেউ যৌক্তিক মনে করলেও অনেক বিশেষজ্ঞ বলছেন, এতে সব পেশার মানুষের নির্বাচনের প্রতিনিধিত্ব করার অধিকার খর্ব করা হচ্ছে। এমপিভুক্ত শিক্ষকদেরকে নির্বাচন করতে না দেয়া এটিও সঠিক সিদ্ধান্ত। যারা এমপিভুক্ত তারা কিন্তু সরকারের কোষাগার থেকে তারা কিন্তু বেতন পান। সেই শিক্ষকরা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে নির্বাচনের যে নীতি সেটা থেকে কিন্তু সরে আসেন, এবং শিক্ষকরা যখন ক্লাসে পড়ান আবার তারা নির্বাচন করেন, আসলে দুটো ভূমিকা পালন করা আসলে সম্ভব না। শিক্ষকের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি থাকতে পারে, স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তি থাকতে পারে, যে সব দল কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এদের মধ্যে থাকতেই পারে। তা এটা যদি আইনটা এরকম হতো যে স্থানীয় সরকার নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যদি কেউ নির্বাচিত হয় সেক্ষেত্রে তাকে চাকরি ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে যোগ্য মানুষের জন্যে রাজনীতিতে আগ্রহ থাকা, দেশের উন্নয়নের কাজে অংশগ্রহণ করা, এগুলো থেকে মানুষ আস্তে আস্তে তাহলে দূরে সরে যাওয়ার চিন্তা করবে যে না, আমি তো কোনোদিন ইলেকশন করতে পারবো না। এছাড়া পক্ষে বিপক্ষে মত রয়েছে স্থানীয় সরকার নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েনের বিষয় নিয়েও। স্থানীয় সরকার নির্বাচন একটা ইউনিয়ন পরিষদ বা একটা উপজেলা বা একটা সিটি কর্পোরেশন, এগুলো আমার মনে হয় আমাদের যে নর্মাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারাই এটা ম্যানেজ করতে পারার কথা। আমরা যদি আমাদের সশস্ত্র বাহিনীকে প্রতিনিয়ত কাজে লাগায়, দেখা যাবে মানুষের মধ্যে যে আস্থার জায়গাগুলো তখন প্রশ্নের মুখে পড়বে। প্রয়োজন হয় সেরকম, তাহলে কমিশন তো প্রতিরক্ষা বিভাগকে লিখেও তারা নিতে পারে। অনেকদিন পর নির্বাচন হচ্ছে, অনেকগুলো স্টেক হোল্ডার এখানে থাকবে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এই সিচুয়েশনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের এইড হিসাবে আর্মি ডিপ্লয় করতে পারবে, এবং এই পরিবর্তনটিকে আমি সাধুবাদ জানাই। দ্বৈত নাগরিক, ঋণ খেলাপি, বিল খেলাপির প্রার্থিতা বাতিলের প্রসঙ্গে উল্লেখ করে নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, শুধু শর্তের বেড়াজালে আটকে নয়, বিভিন্ন শ্রেণী পেশার যোগ্য প্রার্থীর নির্বাচনের সুযোগ সৃষ্টি ও নিরপেক্ষ নির্বাচন করার দিকে নজর দিতে হবে কমিশনকে। আতিকা রহমান, RTV, ঢাকা। তেলের পর এবার গ্যাস সংকটে নাকাল হচ্ছে পরিবহন খাত। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষা থাকছেন যানবাহনের চালকরা। তারা বলছেন, বেশিরভাগ ফিলিং স্টেশনে গ্যাস নেই, যেগুলোতে আছে চাপ খুব কম। পরিবার সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে পরিবহন শ্রমিকদের। বিপুল দেব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মিশুক হাওলাদার। ভোরের আলো ফোটার আগ থেকে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। বৃহস্পতিবার মধ্যরাত থেকে অপেক্ষা করে 6 থেকে 7 ঘন্টা পর পাচ্ছেন গ্যাস, তবে সেটিও চাহিদার তুলনায় কম। চালকরা বলছেন, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় এর প্রভাব পড়ছে সংসার জীবনে। এদিকে গ্যাস সংকটের কারণে ঢাকার রাস্তায় সিএনজি চালিত অটোরিকশা কমে গেছে। সেই সঙ্গে জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন গাড়ি যাত্রী পরিবহন করতে পারছেন না। জরুরি সেবা কি করব, গ্যাস না থাকলে কিছু করার নাই তো। হাসপাতালে তো অনেক রোগীরাই থাকে, নিতে গেলে অনেক সমস্যা হয়, দেরি হয়, নিতে পারি না। সময় মতো টিপ মারতে পারতেছি না,
আমাদের সমস্যা হইতেছে অনেক। যেটি আগে ভাগে লুয়ে রাখে সেটি ভাড়া মারতে পারে না, যেটি জরুরি প্রয়োজন নাই গ্যাস ও বসেই থাকে গাড়ি ও চলতে পারে না। সারা রাইতে মনে করেন সিরিয়াল আনলাম, সারা রাইতে আর গ্যাস পাই নাই। পরিবহন মালিক সমিতির নেতারা বলছেন এইভাবে চলতে থাকলে শ্রমিকদের ভোগান্তি বাড়বে। গ্যাস পাচ্ছি না, এই জন্য আমরা গাড়িগুলো চালাতে পারতেছি না। এখন যে গাড়িগুলো চালাতে পারতেছি না, খুব কষ্ট হইতেছে। মনে হয় আমাদের ড্রাইভার শ্রমিক যারা আছে এরাও খুব সমস্যার মধ্যে আছে, কেন ওরা মনে হয় খাওয়া টাওয়ার সমস্যা হয়ে যায় গাড়ি না চলে। সারা রাত ভরে পাম্পে বসে থাকে, গ্যাস পায় না। যার যদি গ্যাস দরকার 1000 টাকা, সে পায় 200 টাকা, 250 টাকা। এই দিয়ে তো রাস্তায় টিপ মারা যায় না। গ্যাসের চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারছেন না বলে জানান সিএনজি ফিলিং স্টেশনের এই কর্মকর্তা। লাইনের চাপ এবং প্রেশার কম কারণে গাড়ি যেমন আমাদের একসাথে 12টা 14টা গাড়ি একসাথে বের হইতো, এখন 4টা 5টা এরকম। কিন্তু চাপের কারণেই, প্রেশারের চাপের কম কারণেই আমাদের এই সংকটটা বেশি। এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সংশ্লিষ্ট সবার। মিশুক হাওলাদার, RTV, ঢাকা। রাজধানীর গ্যাস সংকটের চিত্র জানাতে কারণ বাজার সিএনজি স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, সকাল থেকে গ্যাস সংকটের যে বিষয়টি আপনি পর্যবেক্ষণ করছেন সেটি সম্পর্কে যদি জানতে চাই, সব দেখে আপনার কি মনে হচ্ছে যে গ্যাসের যে সংকট এটি তীব্র আকার ধারণ করার আশঙ্কা তৈরি হচ্ছে কিনা? তানি, গ্যাসের যে তীব্র আকার ধারণ করেছে সেটির প্রভাব কিন্তু রাজধানীর প্রতিটা ফিল স্টেশনে পড়েছে এবং একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে আমি যে কারণ বাজার কানাডা বাংলা যে ফিলিং স্টেশন আছে এখানে আছি, সেখানে কিছুক্ষণ আগে এক দফা মারামারি হয়ে গেল। অর্থাৎ কার আগে কে গ্যাস নিবে, লাইন অমান্য করে ঢোকার কারণে সিএনজি অটো চালক যারা রয়েছেন তাদের মধ্যে কিছুক্ষণ আগে ব্যাপক ধস্তাধস্তি এবং মারামারির ঘটনা ঘটেছে। এবং এই ধরনের কাজ কিন্তু বিভিন্ন স্টেশনেও হচ্ছে। অর্থাৎ এই হওয়ার কারণটি হচ্ছে তারা দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না এবং পরবর্তীতে লাইন মেনটেন না করে, অর্থাৎ লাইন অনুযায়ী প্রবেশ না করে অন্যভাবে ঢোকার যে চেষ্টা সেটি করতে গিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবং আপনাকে জানাতে চাই যে আমরা সকাল থেকে রাজধানীর যে ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি, সবগুলোতেই আমরা দেখতে পেয়েছি যে গ্যাসের যে সংকট, সেই সংকটটি আসলে রাতের বেলা যতটুকু ছিল তার চেয়ে কিন্তু দিনের বেলা হতে না হতেই আরও কিন্তু বাড়ছে এবং সেই বাড়ার তীব্রতা এত যে সেখানে কোনো গ্যাসের চাপ নেই এমনটাই বলা যায়। আমরা অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখেছি যে মাত্র 80 থেকে 90 চাপের মধ্যে দিয়ে কিন্তু গ্যাস প্রবেশ করছে। এই ক্ষেত্রে এই চাপের মধ্যে দিয়ে আসলে গ্যাস যে যতটুকু প্রবেশ করা উচিত ততটুকু না হচ্ছে না এবং এই ভোগান্তির যে চিত্রটি আমরা বিভিন্ন সড়কে দেখতে পেয়েছি। ইতিমধ্যে বিভিন্ন সড়কে অটোরিকশা তারা কিন্তু গ্যাসের লাইনের জন্য দাঁড়িয়েছে, সেই জন্য যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে এবং সেই ভোগান্তি যতটুকু বেলা বাড়তে না বাড়তে আরও বাড়ছে এবং বলা হচ্ছে যে অফিস ছুটির পরে এটির একটি ভয়াবহ চিত্র হয়তো দেখা যেতে পারে। কারণ বিভিন্ন যে সার্ভিস লেনের যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে বাস এবং বিভিন্ন লেগুনা হতে শুরু করে যাত্রীবাহী যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত কোনো গ্যাস পাচ্ছে না এবং প্রায় 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করেও কিন্তু গ্যাস না পাওয়ার কারণে অনেকটা ক্ষিপ্ত হয়ে উঠছেন চালকরা। এবং সেই পরিবেশটা আমরা একটু জানতে চাইবো একজন চালকের সাথে। আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? এখানে 12:30টার সময় সিরিয়াল দিছি, এখনো মনে হয় 2 ঘন্টা লাগবে গ্যাস নিতে। 4 ঘন্টা 5 ঘন্টা লাগে। কিছুক্ষণ আগে মারামারি করতে দেখলাম, কেন করলেন? ওই আউটে গাড়ি নেয়, এটা আমি আবার ডিক্লেয়ার দিছি আজকে যে যেটা আউটে যাবে গাড়ি ওটার হাতে আমার হাতে গজব হয়ে যাবো, নলে ও কিয়ামত করে দেবো, তারপর আউটে গাড়ি ঢুকতে দেবো না। আমরা এই সংকটে যাচ্ছি, গ্যাস পাম 100-র মধ্যে 50টার মধ্যে 10টা খোলা আর 40টাই বন্ধ পাম্প। হ্যাঁ তানি, যেটা বলছিল আসলে প্রতিটা পাম্পের যে অবস্থা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তেমন চিত্র উঠে আসছে এবং যত সময় যাচ্ছে চালকরা ক্ষিপ্ত হচ্ছেন এবং পরিবেশটা একটু বিঘ্ন করছে। তাই সংশ্লিষ্টরা বলছেন যত দ্রুত সম্ভব এই গ্যাসের চাপ যাতে স্বাভাবিক হয় সেটাই তারা কামনা করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়া রহমান। জিয়া নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু জানাবেন যে গ্যাসের চাপ কম থাকার কারণ হিসেবে কি বলছেন পাম্প মালিকরা এবং এই সংকট কাটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের পদক্ষেপের কথা জানিয়েছে কিনা? আমি সকাল থেকে সাভারের বিভিন্ন সিএনজি স্টেশনগুলো ঘুরে দেখেছি, তাই সেটিতে দেখেছি যে বেশিরভাগ সিএনজি স্টেশনগুলোই
প্রেশার কম থাকার কারণে তারা কিছু সময় বন্ধ রাখছেন, আবার হয়তো প্রেশার উঠিয়ে আবার তারা তাদের গ্যাস সরবরাহ করছেন। তো তারা যেটি বলছেন যে আসলে গ্যাসের প্রেশার কম থাকার কারণেই তারা ঠিকমতো এই যে গাড়িগুলোকে তারা গ্যাস দিতে পারছেন না, এবং তারা যেটি বলেছেন যে তারা তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন। তারা বলেছেন যে কিছু সাময়িক ত্রুটি রয়েছে এবং যে ত্রুটির কারণে আসলে গ্যাস তারা ঠিকমতো তাদের যে সিএনজি স্টেশনগুলোকে সেগুলোতে সরবরাহ করতে পারছেন না। পাশাপাশি আমি আপনাকে বলে রাখি যে আমরা সাভারের যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, তারা একই কথা বলেছেন যে কিছু সাময়িক ত্রুটি রয়েছে, সেই ত্রুটির কারণে গ্যাস সরবরাহ করা বা গ্যাসের লাইনে প্রেশার কম রয়েছে, হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে সেটি সমাধান হবে। আমি আপনাকে আরেকটি কথা বলে রাখি যে শুধু যে গ্যাস পাম্পগুলোর মধ্যেই গাড়ির দীর্ঘ লাইন রয়েছে, গ্যাস নিতে আসা যেসব পরিবহন রয়েছে প্রাইভেট কার এবং অন্যান্য, তাদেরই যে সমস্যা শুধু তাই নয়, সাভারের প্রত্যেকটি এলাকাতেই গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। তারা আবাসিক গ্যাসগুলো ব্যবহার করা হয়, বাসা বাড়িতে তীব্র গ্যাস সংকট, তারা নিভু যে গ্যাস, সে গ্যাসের যে সরবরাহ সেটি দিয়ে তাদের সরবরাহ চলছে এবং ভীষণ সংকট রয়েছে। সাভারের বাসা বাড়ির গ্যাসে যারা ব্যবহার করেন তারা মোটেও গ্যাস পাচ্ছে না। তো আমি যদি বলি যে সাভারের যেমন সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সমস্যা রয়েছে, পাশাপাশি বাসাবাড়ি যে আবাসিক যে বাসাবাড়ি সেগুলোতে গ্যাস পাচ্ছেন না। সব মিলে সাভারে আসলে জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। তানিয়া, ধন্যবাদ আপনাকে। এবার ভারত প্রসঙ্গ। চলমান আন্দোলন ঘিরে নতুন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। তবে তার এমন আশ্বাসেও থামেনি বিক্ষোভ। সকাল থেকেই দিল্লিতে বিক্ষোভ স্থলে বাড়ছে ভিড়। মোদীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। অন্যদিকে দেশটির সংসদের সামনে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে যোগ দিয়েছেন সোনিয়া গান্ধী। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলন আবারও সংঘর্ষের রূপ নিয়েছে। বৃহস্পতিবার সকালেও পুলিশকে লক্ষ্য করে ইট ও পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। এর আগে বুধবার দিবাগত রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশের। এতে কয়েক পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনার জেরে যন্তর মন্তর ও আশপাশের কিছু এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট বন্ধ রাখা হয়। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ভাঙতেই অতিরিক্ত বল প্রয়োগ করছে পুলিশ। এছাড়াও আবারও ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় তাদের ওপর পুনরায় হামলার আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা চেয়েছেন অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুক। অন্যদিকে দেশটির সংসদের সামনে টানা দ্বিতীয় দিনের বিক্ষোভে যোগ দিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধী। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেন, প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তবে মোদীর এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীকে যুব সমাজের সবচেয়ে বড় ক্ষতি সাধনকারী বলে ক্ষোভ ঝাড়েন রাহুল। অন্যদিকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন, রাহুল গান্ধী শিক্ষার্থীদের ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন। এদিকে দিল্লিতে বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে 16টি মেট্রো স্টেশন। এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার অফিসগামী চাকরিজীবী এবং শিক্ষার্থীরা। সামিউল শিহাব, আরটিভি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, একটু জানাবেন যে এই যে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে শুরু হওয়া যে বিক্ষোভ, এটি এত তীব্র আকার ধারণ করে এত বিস্তৃত আকারে কিভাবে আসলো এবং দিল্লি ছাড়া আর কোথাও এই বিক্ষোভ ছড়িয়েছে কিনা? বিষয়টা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন যে এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এবং বলেছেন যে এদের দ্রুত ফাস্ট ট্র্যাক আদালতে তাদেরকে প্রেরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা দেশের বিশেষজ্ঞরা বলছেন যে এই সিদ্ধান্তটা যদি আগেই জানানো যেত তাহলে কিন্তু এই আন্দোলনের আগুনটা
এতটা গোটা ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়তো না। ইতিমধ্যেই আমরা দেখছি যে এই আন্দোলন যন্তর মন্তর থেকে চলে এসেছে কলকাতায়, চলে এসেছে নাগপুরে, মহারাষ্ট্রে, দিল্লিতে তো হচ্ছে, এবং বিদেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই আন্দোলন সংঘটিত হচ্ছে। সর্বোপরি গত 20শে জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে বিক্ষোভ প্রদর্শন করাকালীন প্রতিবাদ স্বরূপ কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের ছেলে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়। গতকাল আমরা দেখেছি সংসদ ভবনেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপির বিরোধী যেসব রাজনৈতিক দল, তারা কিন্তু সংগঠিত বিক্ষোভ প্রদর্শন করেছেন, এবং গতকাল রাতে নতুন করে কিন্তু একটা বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল যন্তর মন্তরে। সেখানে 12,000 মানুষের জমায়েত হওয়ার কথা, সেই সংখ্যাটা অনেক বেড়ে গেছিল। এবং গতকাল সারাদিনই কিন্তু দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন যেমন বন্ধ ছিল, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, এবং আজকে কিন্তু আরো কড়া নিরাপত্তার ব্যবস্থা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা গতকালের মতো আজকেও বন্ধ আছে এবং 16টি মেট্রো স্টেশন বন্ধ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিনা যাদবপুর, প্রেসিডেন্সি কলেজ এবং আজকেও কিন্তু কলকাতার কলেজ স্ট্রিটে একটি বিক্ষোভ প্রদর্শনের মিছিল হওয়ার কথা আছে। সার্বিকভাবে কিন্তু এই আন্দোলনের মাত্রা যেমন ছড়িয়ে পড়ছে, বিরোধীরা যেমন কেন্দ্রের বিরুদ্ধে বলছে, কেন্দ্রেরাও কিন্তু পাল্টা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালে যে বার্তাটা দিয়েছেন, এটা যদি আগে দিতেন, বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বার্তা যদি আগে দিতেন তাহলে কিন্তু এত মানুষের ক্ষয়ক্ষতি, এত আন্দোলন, এই যে গতকাল রাতেও যে 6 জন পুলিশের এসিপি লেভেলের 2 জন এবং 4 জন আহত হয়েছেন, গত সোমবার মঙ্গলবারে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছেন, যেগুলো বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষের মনে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার কিন্তু এই মুহূর্তে গোটা দেশ। জি, পরমাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর উদ্যোগে কমেছে হজ ফ্লাইটের বিমান ভাড়া। বিগত বছরের তুলনায় প্রায় 25,000 টাকা কমিয়ে ভাড়া করা হয়েছে 1,30,000 টাকা। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সরকারি মাধ্যমে 2টি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হজ প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। তিনি জানিয়েছেন, বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ নামের একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। এবারে খেলার খবর। মাঠের লড়াই শেষ। আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বের রাজত্ব এখন স্পেনের হাতে। তবে গ্রেটেস্ট শো অন আর্থের রোমাঞ্চকর স্মৃতিগুলো এখনও সতেজ ফুটবল প্রেমীদের মনে। আসর কাঁপানো সেই নায়কদের নিয়ে ফিফা এবার প্রকাশ করেছে টুর্নামেন্টের সেরা একাদশ, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের রাজত্বের পাশাপাশি চমক দেখিয়ে দলে জায়গা করে নিয়েছে কেপ ভার্দের 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। বিস্তারিত থাকছে কাজী মাহিম হাসানের রিপোর্টে। পায়ের জাদু, গতির ঝড় আর গোলবারের নিচে অবিশ্বাস্য সব সেভ। কোটি ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 বিশ্বকাপের মঞ্চ কাঁপানো সেরা পারফর্মারদের নিয়ে টিম অব দ্য টুর্নামেন্ট প্রকাশ করেছে ফিফা। 4-3-3 ফরমেশনের এই দলে জায়গা করে নিয়েছে 7টি দেশের 11 জন মহাতারকা। ঘোষিত এই দলে স্বাভাবিকভাবেই দাপট রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। রক্ষণভাগে মার্ক কুকুরেয়া, পেড্রো পোরোর সঙ্গে মাঝমাঠের মধ্যমণি ও টুর্নামেন্ট সেরা রদ্রি নিশ্চিত করেছে স্প্যানিশদের আধিপত্য। পিছিয়ে নেই রানার্স আপ আর্জেন্টিনাও। রক্ষণ সামলানো লিসান্ড্রো মার্তিনেজের পাশাপাশি আক্রমণ ভাগে যথারীতি জায়গা করে নিয়েছে অধিনায়ক লিওনেল মেসি। সেমিফাইনাল থেকে বিদায় নিলেও সেরা একাদশে স্পেনের সমান 3টি স্থান দখল করেছে ফ্রান্স। ফরাসিদের হয়ে রক্ষণ ভাগে উপমেকানো এবং আক্রমণ ভাগে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল অলিসে। এদিকে মাঝমাঠে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে এসেছে জুড বেলিংহ্যাম। স্ট্রাইকার পজিশনে অবধারিতভাবে নিশ্চিত করেছেন নরওয়েজিয়ান গোলম্যাশিং আর্লিন হালান্ড। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় অনুপ্রেরণার গল্প লিখেছেন গোলবারের নিচে দাঁড়ানো কেপ ভার্দের 40 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। স্পেন, উরুগুয়ে কিংবা আর্জেন্টিনার মতো পরাশক্তিদের বিপক্ষে তার অবিশ্বাস্য সব সেভই তাকে এনে দিয়েছে এই সাফল্য। 7টি দেশের সেরা তারকাদের নিয়ে গড়া ফিফার এই স্বপ্নের দল যেন তারুণ্য আর অভিজ্ঞতার দারুণ এক মিশেল। কাজী মাহিম হাসান, RTV।
দুপুরের সংবাদ এই পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।